রণনীতিতে ভুল বদল, একদিনেই ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে পারে ইরান, বলছে পশ্চিমা বিশেষজ্ঞরা। মাত্র একদিনেই ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে ইরান, এমনটাই মনে করছেন পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা। 12 দিনের এক সংক্ষিপ্ত যুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখার পর বিশ্বজুড়ে শুরু হয় নতুন বিশ্লেষণ। সামরিক বিশেষজ্ঞদের মতে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের আঘাত ছিল এক নজিরবিহীন নিরাপত্তা দুঃস্বপ্ন। সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর জোর দিয়ে বলেছেন, ইরানের কাছে যে বিপুল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আছে তা দিয়ে শত্রুর মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত। তিনি মনে করেন, ইরান যুদ্ধ শুরু করতে না চাইলেও তাদের সামরিক সক্ষমতা যথেষ্ট উল্লেখযোগ্য। অন্যদিকে কৌশলগত তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম কালাশ আরও কড়া মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান ইসরায়েলের গর্বের আয়রন ডোমকে একটি ড্রেনে পরিণত করেছে। এই সামরিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন, 12 দিনের যুদ্ধ ইসরায়েলের সেই আধিপত্য ভেঙে দিয়েছে যেখানে তারা নিজেদের বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল বলে মনে করত। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ভয়াবহ আক্রমণ প্রতিহত করতে অক্ষম। নেতানিয়াহু ছিলেন আতঙ্কে। অবসরপ্রাপ্ত মিশরীয় জেনারেল সামির ফারাজ আরব মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ওই যুদ্ধে ইরানই ছিল বেশি কার্যকর। তিনি বলেছেন, কেবল ইরানই প্রথমবারের মতো ইহুদি বসতি স্থাপনকারীদের প্রকৃত ভয়ের স্বাদ দিতে সক্ষম হয়। জেনারেল ফারাজ আরও জানান, ইরানের সামরিক শক্তি ইহুদিদের প্রথমবারের মতো টানা কয়েকদিন আশ্রয় কেন্দ্রে কাটাতে বাধ্য করেছিল। এমনকি ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তারাও আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। নতুন হাইপারসনিক আতঙ্ক। তবে আসল উদ্বেগ শুরু হয়েছে ইরানের নতুন অ্যাপোক্যালিপটিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে। এটিই হলো বর্তমান সামরিক আলোচনার মূল উপাদান। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ফাত্তা সিরিজের এই ক্ষেপণাস্ত্রগুলো তৈরি হয়েছে আয়রন ডোমের মতো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার জন্য। মার্কিন ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট স্বীকার করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও অনেক পিছিয়ে। ম্যাগাজিনটি আরও স্বীকার করে যে এই নতুন অস্ত্রগুলোর বিরুদ্ধে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কাছে কোনো বাস্তব প্রতিরক্ষা ব্যবস্থা নেই, কারণ আয়রন ডোম হাইপারসনিক নয়, বরং ধীরগতির ক্ষেপণাস্ত্রের জন্য ডিজাইন করা হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহত হয়েছে, যা ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বেগ বাড়িয়েছে। ইরান অতীতে তার সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। শহীদ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জবাবে দেশটি ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালিয়েছিল। পশ্চিমা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরান পূর্ণমাত্রার আক্রমণে ইসরায়েলের ডিমোনো পারমাণবিক চুল্লি বা হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ সম্পদ লক্ষ্যবস্তু করতে পারে। সামরিক ভারসাম্য বদলে গেছে। ইরান যেন যুদ্ধংদেহী এক ঘোষণা দিচ্ছে, অজেয় প্রাচীর ভেঙে দেব, প্রতিরোধ মানে না সে ভয়। মধ্যপ্রাচ্যে এখনও ক্ষমতার খেলা। এই আতঙ্ক কতদূর গড়ায় সেটাই দেখার অপেক্ষা। ইরানের হুঁশিয়ারি, তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে তেহরান। নেতানিয়াহুর ঘুম উড়ে গেছে। তেহরানের কড়া বার্তা, আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে যতদূর প্রয়োজন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ছড়িয়ে পড়েছে আতঙ্কের ধোঁয়া। শুক্রবারের নামাজ শেষে ইরানের প্রভাবশালী আলেম আহমেদ খাতামি এক বজ্র গর্জনে ঘোষণা দিয়েছেন, এই বোকারা জানে না আমরা তেল আবিব ও হাইফাকে লাঙল দেব। তার এই উক্তি মুহূর্তেই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্কের স্রোত। খাতামির বক্তব্য শুধু কথার ঝড় নয়, সেটি যেন আগুনের ইঙ্গিত। তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা কিংবা হুমকি কিছুই ইরানকে ভয় দেখাতে পারবে না। আমরা অবাধ্যতাকেই বেছে নেব, বলেন তিনি। এই ঘোষণা আসে এমন এক সময় যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মাত্র কয়েকদিন আগে ঘোষণা করেছে, প্রয়োজনে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো হবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এখন 1200 মাইলের সীমা অতিক্রম করতে চায়। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের স্বঘোষিত সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, যা সহজেই ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটি ও বন্দর শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। খাতাম সদর দফতরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদি পশ্চিমাদের উদ্দেশ্যে আরও এক ধাপ এগিয়ে বলেন, আমাদের হাতে যা সম্পদ আছে তাতেই আমরা 100% প্রস্তুত। তার এই বার্তাটি যেন এক অদৃশ্য ক্ষেপণাস্ত্র, যার গন্তব্য পশ্চিমা রাজধানীগুলো।
অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে একটি অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ইঙ্গিত পাওয়া গেছে। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, এটি হয়তো একটি সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM পরীক্ষার অংশ। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে ইরানের সংসদের একজন আইন প্রণেতা দাবি করেছেন, আমরা আমাদের সক্ষমতা যাচাই করেছি, যা প্রয়োজনে আরও দূরে পৌঁছাতে পারবে। এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক অঙ্গনে। 27 সেপ্টেম্বর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশের পর E3 ব্রিটেন, ফ্রান্স, জার্মানি জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এরপর 29 ও 30 সেপ্টেম্বর EU এবং যুক্তরাজ্য একই পথে হাঁটে। কিন্তু তেহরান বলছে, এই নিষেধাজ্ঞা আসলে তাদের আরও শক্তিশালী করে তুলছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান কড়া ভাষায় পশ্চিমাদের জবাব দিয়ে বলেন, আপনারা আমাদের থামাতে পারেননি, পারবেনও না। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের বিজ্ঞান থামে না, বরং ত্বরান্বিত হয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বাতাসে যেন স্পষ্ট বার্তা ভেসে আসছে, ইরান আর আত্মরক্ষার সীমায় নেই, তারা এখন প্রতিশোধের অবস্থানে। আহমেদ খাতামির সেই হুঁশিয়ারি শুধু ধর্মীয় বক্তৃতা নয়, বরং এক রাষ্ট্রের ঘোষণা, যে রাষ্ট্র জানে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে আঘাতের জবাব দিতে হয়। তেহরানের রাস্তায় আজ আত্মবিশ্বাসের গর্জন। আমরা আর ভয় পাই না, তেল আবিবের আকাশে ছায়া ফেলবে ইরানি ক্ষেপণাস্ত্রের আগুন। এ যেন নতুন এক বাস্তবতার সূচনা, যেখানে ইরান শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এক শক্তির নাম। পশ্চিমা বিশ্বের চোখে সেটা হয়তো উদ্বেগ, কিন্তু ইরানের জন্য সেটি এখন গর্বের অন্য নাম। দুর্গটা ভাঙলেন, কিন্তু তাতে কি মিশে গেল হৃদয়? মাটির ভিতরও যদি অগ্নি থাকে, তবে কিভাবে প্রতিরোধ থামবে? যেন গাজার আজকের ছবি বর্ণনা করে। ইসরায়েল যতই জান্তবজাম স্থাপন করেন, যতই বোমা বর্ষণ করে, বাস্তবতা বলছে হামাসকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। কেন? এই প্রশ্নের উত্তর শুধু অস্ত্র বা কৌশলে মিলবে না, তা সামাজিক, রাজনৈতিক ও মানসিক স্তরে খুঁজে নিতে হবে। রিপোর্ট আল জাজিরার। ইসরায়েল হামাসকে পুরোপুরি পরাস্ত করতে এখনও বদ্ধপরিকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও তারা এমন মনোভাব প্রকাশ করেছে। তবে বাস্তবতা হলো, তাদের পক্ষে হামাসকে পরাস্ত করা সম্ভব নয়, এমনটি দাবি করেছেন ব্রিটিশ গবেষক আজিম ইব্রাহিম। তিনি ওয়াশিংটনের নিউজ লাইন্স একাডেমির পরিচালক। এ বিষয়ে দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনে তিনি একটি নিবন্ধ লিখেছেন। সেখানে তিনি বলেন, হামাসে নতুন করে অন্তত 15,000 যোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে, ফলে দলটি আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। এদের অধিকাংশ পরিপূর্ণভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত। তারা ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে উপত্যকায়, ইসরায়েলি আধিপত্যের কবর দিতে। বিচ্ছিন্ন করা অঞ্চল, ধ্বংসস্তূপ, তবুও হামাস আবারও উঠে দাঁড়িয়েছে। কিন্তু সেটি কি শক্তির কারণে, নাকি ব্যর্থ ব্যবস্থাপনার ফল? টুইস্ট হলো, ইসরায়েলের কয়েকটি পদক্ষেপই দীর্ঘমেয়াদে হামাসকে শক্তিশালী করেছে। ব্রিটিশ গবেষক আজিম ইব্রাহিমের মতো বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, সামরিকভাবে ঘিরে ফেললেও হামাসের আদর্শিক এবং সামাজিক ভিত্তি মোছা যায় না। গাজার অধিবাসীদের মধ্যে থাকা হতাশা, দারিদ্র্য, জীবনযাত্রার কলহ, এসবই এক ধরনের ক্রমাগত প্ল্যাটফর্ম ইস্যু, যেখানে একটি সংগঠন সহজেই রাজনৈতিক ও সামাজিক ভূমিকা গ্রহণ করতে পারে। এই ভূমি মানসিক মিশ্রণই হামাসকে কেবল একটি সশস্ত্র গ্যাং নয়, বরং একটি রাজনৈতিক ও আদর্শিক প্রসঙ্গে রূপান্তরিত করে। যুদ্ধক্ষেত্রে কিছু ফল পাওয়া গেল, নেতাদের ক্ষতি, টানেল ধ্বংস, নিয়ন্ত্রিত এলাকায় সাময়িক দখল। কিন্তু এই সবই কেবল সাময়িক সাফল্য। যেটা বদলায়নি তা হলো গাজার মানুষের অভিজ্ঞতা, অবহেলা, অবরুদ্ধতা, রাজনৈতিক বিকল্পের অভাব। ফলত অনেকেই মনে করে যে হামাসই সবচেয়ে কার্যকর প্রতিরোধ প্রদান করে। এই অনুভূতি তাদের জনপ্রিয়তা বাড়ায়, আর তা যুদ্ধবিরতির পরেও কমেনি, বরং বেড়েছে। হামাস এখন পরাজিত না হয়েই যুদ্ধের পাট চুকিয়ে ফেলতে পেরেছে, আর এটা এমনি হয়ে যায়নি। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে হামাসকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব নয়, কারণ এরা শুধুই একটি যোদ্ধা দল নয়, বরং এটি আন্তর্জাতিক ও আদর্শিক পরিসরেও প্রথিত। ফিলিস্তিনি সমাজের গভীরে এর শেকড় রয়েছে, যা উপড়ানো সম্ভব নয়। ইসরায়েল হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের যে স্বপ্ন দেখছে, এটা আসলে মরীচিকা। এই যুদ্ধে যদিও হামাসের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা এখন অভিযান চালিয়ে যেতে সক্ষম। হামাসের জনপ্রিয়তা বৃদ্ধি। ব্রিটিশ গবেষক ইব্রাহিম জানান, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে গাজার নাগরিক কাঠামো বিলীন হয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
বাস্তুচ্যুত হয়েছে কয়েক মিলিয়ন। অনেক এলাকা একেবারেই মাটির সাথে মিশে গেছে। তদুপরি যে প্রেরণা থেকে হামাসের জন্ম তা এখনো বহাল আছে, বরং উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে। গাজার খান ইউনিসে প্রতিরোধের পাল্টা আঘাত, দখলদার বাহিনীর ওপর তীব্র হামলা। গাজার বুকে আগুন, আগ্রাসনের ছায়া ঘন হলেও থেমে নেই প্রতিরোধ। খান ইউনিস থেকে গাজার উত্তর পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দখলদার বাহিনীর ওপর একের পর এক আঘাত হানছে। মর্টারের গর্জনে কেঁপে উঠল খান ইউনিস। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে তারা হামাসের আল কাসাম ব্রিগেডের সাথে যৌথ অভিযানে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সৈন্য ও সাঁজোয়া যানবাহনের উপরে ভারী মর্টার হামলা চালিয়েছে। এ যেন আগ্রাসনের বুকে বিদ্রোহের বজ্রপাত। বার্সেলোনা পার্কে অপ্রত্যাশিত আঘাত। অন্যদিকে মুজাহিদিন আন্দোলনের সশস্ত্র শাখা জানিয়েছে তাদের যোদ্ধারা গাজার তাল আল হাওয়া এলাকায় বার্সেলোনা পার্কে অবস্থানরত একটি ইসরায়েলি সামরিক সমাবেশকে 60 মিমি মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু করেছে। শহরের ভেতরে দখলদারদের নিরাপদ ভেবে নেওয়া জায়গাও আর নিরাপদ নয়, এই বার্তা স্পষ্ট। সেপ্টেম্বর জুড়ে অপ্রতিরোধ গতি। পুরো সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনি প্রতিরোধ অভিযান থেমে থাকেনি এক মুহূর্ত। আল কাসাম ব্রিগেড বারবার ইসরায়েলি সাঁজোয়া যানবাহনের উপর আক্রমণ চালিয়েছে। বিশেষত মেরকাভা ট্যাঙ্কের বিরুদ্ধে আল ইয়াসিন 105 শেল ব্যবহার নতুন করে আলোচনায় এনেছে প্রতিরোধের সামরিক সক্ষমতাকে। 28 সেপ্টেম্বর তাল আল হাওয়ার সালাহি টাওয়ারের কাছে একটি ট্যাঙ্ক ধ্বংস হয়। 24 সেপ্টেম্বর আল তুফায় স্নাইপার আক্রমণে একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়। অ্যাম্বুশ আর বিস্ফোরণে ধ্বংস দখলদার বাহিনী। আল কুদস ব্রিগেড আরও কয়েকটি অ্যাম্বুশ অভিযান চালায়। আল কুদস হাসপাতালের কাছে বর্মবিরোধী ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে দখলদারদের গাড়ি ধ্বংস করা হয়। একইভাবে আল সাবরা ও আল মাগরাকা এলাকায় ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দেওয়া হয়। যোদ্ধারা গাজার ভেতরে এক মেরকাভা ট্যাঙ্ককেও টার্গেট করে এবং আল শাতি শরণার্থী শিবিরের কাছে একজন সৈন্যকে গুরুতর আহত করে। সীমান্ত পেরিয়ে প্রতিরোধের বার্তা। শুধু গাজার ভেতরে নয়, প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধকে সীমান্তের বাইরেও ছড়িয়ে দিচ্ছে। 20 সেপ্টেম্বর ইসদুত এবং 6 সেপ্টেম্বর নেটিভোটে রকেট হামলা চালানো হয়েছে। অবরোধ সত্ত্বেও এই আক্রমণ প্রমাণ করছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা প্রতিরোধের হাতে এখনো অটুট। আগ্রাসনের মাঝেও গাজায় প্রতিরোধ থেমে নেই। প্রতিটি আঘাত দখলদার বাহিনীকে দুর্বল করে তুলছে আর প্রতিরোধকে করছে আরও সাহসী। রাজনৈতিক সমীকরণ। মাঠের লড়াই চললেও রাজনৈতিক সমীকরণও গড়ে উঠছে সমান্তরালে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে হামাস ও অন্যান্য গোষ্ঠী। তারা বলেছে প্রস্তাবটি সৎ বিশ্বাসে পর্যালোচনা করা হবে। কিন্তু গাজার রাস্তায় আর ধ্বংসস্তূপে প্রতিধ্বনিত হচ্ছে ভিন্ন বার্তা। অবরোধ ভাঙা যায়, দখলদার প্রতিরক্ষা ভেদ করা যায়, আর প্রতিরোধের শক্তি কোনো আগ্রাসনে নিভিয়ে ফেলা যায় না। মার্কিন সতর্কতার মুখে এক গভীর প্রশ্ন। গাজায় কি যুদ্ধবিরতি চুক্তির আড়ালে হামাস তার সামরিক শক্তি ও স্থানীয় নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে, নাকি ইসরায়েলের জন্য একটি কৌশলগত ফাঁদ পেতে রাখা হচ্ছে? ওয়াশিংটনের কড়া হুঁশিয়ারি এবং গণমৃত্যুদণ্ডের মতো ঘটনা সেই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক অভূতপূর্ব সতর্কবার্তা জারি করে জানিয়েছে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে যে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি আসন্ন হামলার ষড়যন্ত্র করছে। এই পদক্ষেপকে চুক্তির সরাসরি এবং গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে ওয়াশিংটন। তবে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরপরই গাজার অভ্যন্তরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হামাসের অপ্রতিরোধ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দেয়। ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাওয়ার সাথে সাথে হামাস দ্রুত তার প্রশাসনিক ক্ষমতা সংহত করতে শুরু করে। এই পুনরুত্থান বিশ্বকে এক স্পষ্ট বার্তা পাঠায়, আমরা এখনো এখানে আছি। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো যুদ্ধবিরতির সময় হামাস তার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চরম সহিংসতা চালায়।
স্থানীয় নিয়ন্ত্রণের জন্য লড়াইরত সশস্ত্র দল, বিশেষ করে দুগবুশ গোত্রের সদস্যদের সহ 50 জনেরও বেশি সহযোগীকে গণমৃত্যুদণ্ড বা হত্যা করা হয়েছে। গাজা শহরের বাসিন্দাদের কাঁপিয়ে দেয়া এই গণমৃত্যুদণ্ড ইঙ্গিত দেয় যে হামাস কেবল সামরিক শক্তি নয়, বরং শাসন ক্ষমতাকেও পুনর্গঠিত করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, হামাস এই সুযোগকে পুরনো স্কোর নিষ্পত্তি এবং যে কোনো অহামাস প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টাকে শুরুতেই দমন করার জন্য ব্যবহার করছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যদি হামাস গাজার লোকজনকে হত্যা করা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তবে আমাদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এক্ষেত্রে আমাদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা পোস্টে স্পষ্ট করেননি ট্রাম্প। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসন্ন আক্রমণ সম্পর্কে এই ধরনের সুনির্দিষ্ট সতর্কবার্তা প্রদান হামাসের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ওপর গুরুতর সন্দেহ আরোপ করে। এটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় এক বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করেছে। ওয়াশিংটন মিশর, কাতার এবং তুরস্ককে সতর্ক করেছে। এই তিনটি দেশই গাজা শান্তির গ্যারান্টার হিসেবে পরিচিত। নিজেদের অফিসিয়াল চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে চোখ বাঁধা ও হাঁটু গেড়ে বসিয়ে রাখা 8 সন্দেহভাজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। ভিডিওতে তাদের শত্রুর সহযোগী ও বেআইনি কাজে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়। বহু মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানের পরেও হামাসের সশস্ত্র শাখা গেরিলা কৌশল অবলম্বন করে প্রতিরোধ বজায় রেখেছে। গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং ভূগর্ভস্থ টানেল এই নেটওয়ার্ক তাদের টিকে থাকার প্রধান কারণ। পর্যবেক্ষকরা মনে করছেন, হামাসকে নিরস্ত্র করা যে কোনো শান্তি পরিকল্পনার সবচেয়ে কঠিন অংশ হবে, কারণ হামাসের আসল শক্তি তার রকেট বা সুড়ঙ্গে নয়। তাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের আদর্শিক দৃঢ়তা এবং গাজার শাসন ব্যবস্থার শূন্যতা পূরণ করার ক্ষমতা। ট্রাম্পের শান্তি পরিকল্পনা, গাজায় শান্তি ফেরাতে আরবদের নতুন আশা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন পরিকল্পনা আরব দেশগুলোর মধ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে। যদিও এই পরিকল্পনা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন, আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান এবং তুরস্ক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের এই সমর্থনকে অনেকেই বিস্ময়কর জয় হিসেবে দেখছেন। এই পরিকল্পনায় কি আছে? হোয়াইট হাউস থেকে প্রকাশিত 20 দফা এই শান্তি প্রস্তাবে গাজায় যুদ্ধ বন্ধ, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তায় নিশ্চিত করার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাবে গাজা পুনর্গঠনেরও প্রতিশ্রুতি রয়েছে, যা আরব দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এতে পশ্চিম তীরের ইসরায়েলি অধিগ্রহণ ঠেকানোর কথাও বলা হয়েছে, যা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দাবি। আরব বিশ্বের কেন এই সমর্থন? আরব পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্ব এবং তার শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য একটি ন্যায্য দ্বিরাষ্ট্রীয় সমাধান তৈরি করতে পারে। দীর্ঘদিনের সংঘাতের মধ্যে এই পরিকল্পনা শান্তি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি নতুন দিশা দেখাতে পারে বলে তারা মনে করেন। তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো দেশগুলোও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুর সতর্ক সমর্থন। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে উপস্থিত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে সতর্কতার সঙ্গে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এই পরিকল্পনা গাজায় যুদ্ধ শেষ করার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। তার মতে, এই পরিকল্পনার মাধ্যমে হামাসের সামরিক ক্ষমতা ভেঙে দেওয়া হবে এবং গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। নেতানিয়াহু আরও বলেন, যদি হামাস এই পরিকল্পনায় রাজি হয়, তাহলে প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং পরে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে। তবে তিনি গাজার নিরাপত্তা এবং একটি বেসামরিক প্রশাসনের বিষয়েও জোর দিয়েছেন, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হবে না। ফ্রান্স ও ইতালির সমর্থন। কেবল আরব বিশ্বই নয়, ইউরোপীয় দেশগুলোও এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলকে এই প্রস্তাবে দৃঢ়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হামাসের কাছে সমস্ত জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যদিকে ইতালি এই পরিকল্পনাকে গাজায় শত্রুতা বন্ধের একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে এবং জিম্মি মুক্তি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার জন্য রোম এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সামনের পথ কতটা কঠিন?
এই শান্তি পরিকল্পনা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। তবে প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিই বাস্তবায়িত হবে? হামাস কি তাদের অস্ত্র ছাড়তে রাজি হবে? ইসরায়েল কি তাদের সামরিক দখলদারিত্ব থেকে পুরোপুরি সরে আসবে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে শান্তির নতুন ভোর নিয়ে আসবে, নাকি এটিও অতীতের ব্যর্থ শান্তি উদ্যোগের তালিকায় যুক্ত হবে। তেল আবিবের বুকে মোসাদের গোপন আস্তানা ফাঁস। ইরানের গুপ্তচরদের বিস্ময়কর অভিযানে স্তব্ধ ইসরায়েল। তেল আবিবের রোদে যখন দিনটা ছিল একেবারে স্বাভাবিক, তখন হঠাৎই এক ঝলক খবর কাঁপিয়ে দিল গোটা ইসরায়েল। ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে তারা উন্মোচন করেছে মোসাদের গোপন নেস্ট, সেই রহস্যময় আস্তানা যেখানে থেকে চালানো হতো তথ্যযুদ্ধ, ষড়যন্ত্র আর প্রচারণা। ইসরায়েলের নিরাপত্তা বৃত্তে যেন বজ্রপাতের মতো পড়ল এই সংবাদ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তেহরানের বিশেষ গোয়েন্দারা তেল আবিবের ভেতরে মোসাদের কথিত সহযোগীদের অবস্থান প্রকাশ করেছেন। অভিযানের মূল লক্ষ্য ছিল লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, যাদের ইরান দীর্ঘদিন ধরে তথ্যযুদ্ধের সৈনিক হিসেবে বিবেচনা করে আসছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন সাংবাদিক, বিশ্লেষক ও সম্প্রচারকের ছবি, বাড়ির ঠিকানা ও চলাফেরার পথ। তাদের মধ্যে ছিলেন বাবুক এশাঘি, যাকে ট্র্যাক করা হয়েছে তেল আবিবের দক্ষিণের হোলনের দেগানিয়া স্ট্রিটে, যেখানে চ্যানেলের একটি মূল ঘাঁটি বলে দাবি করেছে ইরানি গোয়েন্দারা। আরেক নাম মীর জাভেদ আনভার, যিনি নিয়মিতভাবে ইরান ইন্টারন্যাশনালের অতিথি হিসেবে উপস্থিত হন। প্রতিবেদনে বলা হয়েছে তিনি তেল আবিবেই বসবাস করতেন। আরও চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তালিকায় রয়েছে মেনাশে আমির, 1979 সাল থেকে ইসরায়েলে বসবাসকারী ইরানি বংশোদ্ভূত এক ব্রডকাস্টার। ইরানি মিডিয়া তাকে বর্ণনা করেছে স্বঘোষিত জায়ানবাদী, যাকে নাকি মোসাদ বহু বছর আগে নিয়োগ করেছিল। শুধু তাই নয়, ইরানি প্রতিবেদন উঠে এসেছে ইসরায়েলি সামরিক মুখপাত্র কামাল পেনাসের নামও। তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। প্রেস টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মোসাদ প্রায়ই বিদেশি মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ইরানের বিরুদ্ধে প্রচারণা চালায়। ইরানের পক্ষ থেকে অভিযোগ, ইরান ইন্টারন্যাশনাল আসলে কোনো সংবাদ মাধ্যম নয়, বরং ইহুদিবাদী শাসনের মুখপাত্র, যারা গাজা যুদ্ধের সময় ইসরায়েলি বয়ান ছড়িয়ে দিয়েছে এবং তেহরানের অভ্যন্তরে অস্থিরতা উস্কে দিয়েছে। তেহরান জানিয়েছে এই প্রকাশ কেবল নাম ফাঁস নয়, এটি এক গোয়েন্দা প্রতিশোধের বার্তা, যা প্রমাণ করে ইরানের প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা ক্ষমতা কত গভীরে পৌঁছে গেছে। বিশ্লেষকরা বলছেন ইরানের এই পদক্ষেপ নিছক তথ্যযুদ্ধ নয়, বরং এটি ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তার প্রাচীর ভেঙে ফেলার এক মনস্তাত্ত্বিক আঘাত। যে দেশে গোয়েন্দা সংস্থা মোসাদকে পৃথিবীর অন্যতম শক্তিশালী ধরা হয়, সেই তেল আবিবেই এখন আতঙ্ক। কে কার জন্য কাজ করছে, কে কাকে নজর রাখছে। ইরানের রাষ্ট্রত্ব প্রেস টিভি তাদের প্রতিবেদনে বলেছে তেল আবিবের গভীর রাষ্ট্র এখন উন্মুক্ত, মুখোশ ছিঁড়ে গেছে। আর এই ঘোষণার পর থেকেই ইসরায়েলি প্রশাসন ও গণমাধ্যমে এক নিঃশব্দ বিশৃঙ্খলা। কেউ মুখ খুলছে না, কেউ ব্যাখ্যা দিচ্ছে না। তেহরান এখন ঘোষণা দিচ্ছে তথ্যযুদ্ধের ময়দানে ইরানি বিজয়ী। একটি গোপন ফাইল খুলে দিয়ে তারা যেন বলছে যেখানেই শত্রু লুকাবে সেখানে পৌঁছে যাবে ইরানের চোখ। এই ঘটনায় এখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের কূটনৈতিক বৃত্তে আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন, যদি ইরান তেল আবিবের ভেতরে ঢুকে মোসাদের ছায়া ধরতে পারে, তাহলে আর কি বাকি রইল? রহস্য, আতঙ্ক আর শক্তির এক অনিবার্য বার্তা রেখে গেল এই অভিযান। তেহরান যেন প্রমাণ করল যুদ্ধ শুধু রণাঙ্গনে নয়, তথ্যের দুনিয়াতেও জয় করা যায়। ইরান মারাত্মক কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, কারণ আইডিএফ গাজার যুদ্ধবিরতি ভেঙে দিয়েছে। গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটে প্রকাশ। ইরানের নতুন অস্ত্রাগার ইসরায়েলের জন্য সরাসরি সতর্কীকরণ। তেহরান থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কাদের এইচ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতির পর ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনে বড় ধরনের আপগ্রেড চালু করেছে। আইআরজিসি ইরানের একটি ভূগর্ভস্থ ঘাঁটি থেকে উন্নত কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ওদিকে আইডিএফ দাবি করেছে দক্ষিণ গাজার রাফায় হামাস যোদ্ধারা আকস্মিক আক্রমণ শুরু করেছে। প্রতিশোধ হিসেবে আইডিএফ রাফা শহরের একাধিক লক্ষ্যবস্তুতে বিশাল বিমান হামলা চালিয়েছে। এমন সময়ে ইরানের কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্রের আপগ্রেডের খবর সামনে এলো। ইরানের কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এখন অ্যান্টি ইলেকট্রনিক যুদ্ধবিধ্বংসী ব্যবস্থা রয়েছে। এই আপগ্রেডগুলি জ্যামিং আক্রমণের বিরুদ্ধে আরও বেশি স্থিতিস্থাপকতা প্রদান করে।
কাদের এই ভ্যারিয়েন্টটি ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 এ ব্যবহৃত হয়েছিল বলে জানা গেছে। এমাদ ক্ষেপণাস্ত্রটি একটি চালিত এবং নির্দেশিত পুনঃপ্রবেশ যানবাহন ব্যবস্থা MARV রয়েছে। এটি 1700 কিলোমিটার পর্যন্ত দূরত্বে 750 কেজি ওজনের ওয়ারহেড সরবরাহ করতে পারে। কাদের এইচ এবং এমাদ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র FH এবং S ভ্যারিয়েন্টে প্রথম প্রজন্মের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, দৈর্ঘ্য 17 মিটার, ওজন 15 থেকে 17.5 টন, পরিসীমা 1350 থেকে 1950 কিলোমিটার। চালনা দ্বৈত পর্যায়, তরল এবং কঠিন জ্বালানি, উড়ানের পথ ব্যালিস্টিক। এখন অ্যান্টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত। অপারেশন ট্রু প্রমিস 3 এ ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কাদের এইচ ব্যবহার করা হয়েছিল। ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের প্রথম দূরপাল্লার তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র, যার MARV ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল রয়েছে। দৈর্ঘ্য 15.5 মিটার, ওজন 17 টনেরও বেশি, ওয়ারহেড 750 কেজি, রেঞ্জ 1700 কিলোমিটার। MARV বিমানে নির্দেশিকা এবং লক্ষ্য সংশোধনের অনুমতি দেয়। ছোট পাখনা নির্দেশিত ওয়ারহেড সমন্বয় সক্ষম করে। ম্যাগাজিন স্টাইলের ক্ষেপণাস্ত্র সালভো সিস্টেমের মাধ্যমে উৎক্ষেপণ, দ্রুত মাল্টিপল লঞ্চ ভূগর্ভস্থ ঘাঁটির সাথে সামঞ্জস্যপূর্ণ। গাজা সিজফায়ার আবার সন্দেহজনক। IDF দক্ষিণ গাজার রাফায় হঠাৎ আক্রমণ চালানোর জন্য হামাসকে অভিযুক্ত করেছে। আক্রমণের দাবির পর ইসরায়েলি বাহিনী রাফা লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। টাইমস অফ ইসরায়েলের মতে যুদ্ধবিরতির 7ম দিনে 19 অক্টোবর IDF এই দাবি করেছে। IDF জানিয়েছে যে রাফার আগের ঘটনায় হামাস যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়েছিল। গাজা শান্তি চুক্তি চাপের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 অক্টোবর মিশরে গাজা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ স্থানান্তর করে। চুক্তির অংশ হিসেবে হামাস সমস্ত জীবিত জিম্মি এবং নিহতদের বেশ কয়েকজনের মৃতদেহ হস্তান্তর করে। তবে ইসরায়েল অবশিষ্ট মৃতদেহ ফেরত এবং হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি অব্যাহত রেখেছে। নতুন ইরানি ক্ষেপণাস্ত্রের আবির্ভাব এবং ভঙ্গুর যুদ্ধবিরতিতে ফাটল দেখা দেওয়ার সাথে সাথে অঞ্চলটি এখন আরেকটি সম্ভাব্য উত্তেজনার মুখোমুখি, যা গাজার সীমানা ছাড়িয়েও বিস্তৃত হতে পারে। জাতিসংঘে ইরানকে ঘিরে নতুন নাটক। পুতিনের কঠোর বার্তা, ফাইল বন্ধ করুন নয়তো পরিণতি ভোগ করুন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আবার উত্তপ্ত ইরান ইস্যু। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যখন পশ্চিমা দেশগুলো ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন বজ্রপাতের মতো হুঁশিয়ারি ছুড়ে দিলেন, ইরানের পারমাণবিক ফাইল বন্ধ করুন নয়তো ফলাফল ভালো হবে না। একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা, অন্যদিকে রাশিয়া ও চীনের কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের পাশে দাঁড়ানো, যেন ইতিহাসের এক নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে, যেখানে শক্তির কেন্দ্রবিন্দু এখন তেহরান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 2015 সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি JCPOA অনুযায়ী জাতিসংঘের 10 বছরের সময়সীমা 18 অক্টোবর শেষ হয়েছে। তাই এখন সময় এসেছে ইরান ইস্যু জাতিসংঘের আলোচনার তালিকা থেকে সরিয়ে নেওয়ার। মস্কোর ভাষায় ইরানের বিরুদ্ধে যে পারমাণবিক প্রশ্ন তোলা হয়েছিল তা এখন অচল। নিরাপত্তা পরিষদে এর কোনো বৈধতা নেই। রাশিয়া আরও জানায় ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তি ভঙ্গ করে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার চেষ্টা করেছে, যা সম্পূর্ণ অবৈধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। চীন রাশিয়া বনাম পশ্চিমা জোট। রাশিয়া ও চীন যৌথভাবে চুক্তি 6 মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, কিন্তু পশ্চিমা দেশগুলো অহংকারের সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে এটাই প্রমাণ করে তারা আসলে আলোচনায় আগ্রহী নয়, বরং চায় ইরানকে কোণঠাসা করে রাখতে। রাশিয়ার ভাষায় ইরানের সঙ্গে তাদের সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে, যা 2025 সালের জানুয়ারিতে মস্কোতে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে শুরু হয়ে অক্টোবর থেকে কার্যকর হয়েছে। ইরানের জবাব, বিশ্বাস, শক্তি ও প্রতিরোধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইউরোপের এই অবৈধ পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতা হারিয়েছে। বিশ্ব আমাদের পাশে আছে কারণ আমরা ন্যায়ের পথে। তিনি আরও যোগ করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি। আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় ফতোয়া অনুযায়ী গণবিধ্বংসী অস্ত্র ইসলামের বিরুদ্ধে। তেহরানের এই বার্তা যেন বিশ্বকে মনে করিয়ে দিল ইরানের শক্তি তার নীতিতে, তার বিশ্বাসে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আবারও নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। প্রায় 50 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ, তারা ইরানি তেল ও গ্যাস বিক্রিতে সহায়তা করছে।
ডোনাল্ড ট্রাম্প অবশ্য নরম সুরে বলেছেন, ইরান অনেক কষ্টে আছে, আমি চাই তারা আলোচনায় আসুক, প্রস্তুত হলে আমি নিষেধাজ্ঞা তুলে নেব। কিন্তু তেহরান বলছে, আমরা মাথা নত করব না। শেষ কথা, এই মুহূর্তে ইরান শুধু নিষেধাজ্ঞা টেবিলে বসে থাকা একটি দেশ নয়, বরং বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে তার অবস্থান। রাশিয়ার মিত্রতা, চীনের সমর্থন এবং নিজের জনগণের অবিচল মনোবল, সব মিলিয়ে ইরান এখন এক অনমনীয় শক্তি। যুদ্ধ নয়, কূটনীতি। তবুও যখন প্রয়োজন, ইরান জানে কিভাবে প্রতিপক্ষকে জবাব দিতে হয়। আর সেই কারণে আজও বিশ্ব জুড়ে শোনা যায় এক সুর, ইরানকে ভাঙা যায় না, শুধু সম্মান জানাতে হয়। ইরান থেকে ইয়েমেন পর্যন্ত এক টানটান সামরিক সজ্জা। সারি সারি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারবে? যদি তা হয়, তাহলে ইসরায়েলের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে। পরিস্থিতি কি সেই অনিবার্য সংঘাতের দিকেই গড়াচ্ছে? ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথি যোদ্ধারা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি ও তাদের সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালায়। কিন্তু এবার তারা আরও সরাসরি হুঙ্কার দিয়েছে। হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা সাফ জানিয়েছেন, ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য ইয়েমেন সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারায়ের ভাষ্য, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটা শুধুই রাজনৈতিক রটনা নয়, বরং বাস্তবে হাতের তালুতে থাকা কৌশলগত পরিকল্পনা। কটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এমন সরাসরি সামরিক পরিকল্পনার ঘোষণা আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। এর অর্থ কেবল কথার যুদ্ধ নয়, বরং বাস্তব সামরিক সংঘাতের প্রস্তুতি। ইয়েমেন ঘোষণা করেছে, যে কোনো আগ্রাসনের বিপরীতে তারা শক্ত জবাব দিতে প্রস্তুত। হুথিদের শক্তিকে ইসরায়েল আর ছোট করে দেখতে পারছে না। সাম্প্রতিক সময়ে হুথিদের ছোড়া মিসাইলে বহুবার ইসরায়েলের বিমান চলাচল ব্যবস্থাকে বন্ধ করতে হয়েছে, যা দেশটির জন্য এক চরম বিব্রতকর ও বেগতিক পরিস্থিতি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হল মধ্যপ্রাচ্যের আকাশে এক অভেদ্য বর্ম, কিন্তু বারবার সেই বর্মে ফাটল ধরাচ্ছে ইয়েমেনের মরুভূমি থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র। ইসরায়েল হুথিদের দমানোর চেষ্টা করেছে, তাদের অবস্থানে হামলা করেছে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। কারণ হুথিরা কেবল একটি প্রক্সি শক্তি নয়, তাদের রয়েছে এক দৃঢ় আদর্শিক প্রতিরোধ এবং সম্ভবত অপ্রচলিত কিন্তু কার্যকর সামরিক সক্ষমতা। হুথিদের এই সামরিক প্রস্তুতি কেবল মধ্যপ্রাচ্যের কূটনীতিক ও ছন্দ হামলার পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, নাকি আগামী কয়েক সপ্তাহে একটি বাস্তব সামরিক সংঘাত ঘটে যেতে পারে, এই নিয়েই এখন চলছে তীব্র জল্পনা। তেহরান থেকে শুরু করে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত বিস্তৃত এই প্রতিরোধ অক্ষ এখন টানটান যুদ্ধের সাজে প্রস্তুত। এই উত্তেজনা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনা নয়, বরং ফিলিস্তিন সংঘাতের ধারাবাহিকতা, যা এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকার দিকে ইঙ্গিত দিচ্ছে। লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে হুথিদের নিয়মিত হামলা বৈশ্বিক বাণিজ্যেও গভীর প্রভাব ফেলছে। ইসরায়েলের দুর্বলতা এখন হুথিদের চোখে ধরা পড়েছে, আর তারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আঞ্চলিক ক্ষমতাকে আরও সুসংহত করতে চাইছে। ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা তৌফিক আল হামিরির কণ্ঠেও কোনো দ্বিধা নেই, কোনো রাখ ঢাক নেই। তিনি স্পষ্ট করে দিয়েছেন, নেতানিয়াহুর যে কোনো নতুন আগ্রাসনের জন্য ইয়েমেন প্রস্তুত এবং তাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত বেদনাদায়ক। স্পুটনিককে দেয়া তার সাক্ষাৎকারটি যেন এক বিদ্যুৎ ঝলক। তাতে হুথিদের শক্তি ও কৌশলের ইঙ্গিত স্পষ্ট। ইয়েমেন হুমকি মেনে নেয় না, আমাদের বিকল্প বিস্তৃত। ইসরায়েল আবারও হামলা চালালে আমরা প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই বাক্যগুলো কেবল সতর্কবার্তা নয়, এটি আনসার আল্লাহ বা হুথি গোষ্ঠীর চ্যালেঞ্জ। ধ্বংস করো, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। ট্রাম্প বিবির হুঙ্কারের মুখে ইরানের ভয়ঙ্কর শপথ। তীব্র উত্তেজনা। পারস্য উপসাগর থেকে ওয়াশিংটন পর্যন্ত চাপা বিদ্যুৎ তরঙ্গ। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের পরেও ইরান মাথা নোয়ায়নি। উল্টো তারা যেন এক নতুন সংকল্পে জ্বলে উঠেছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পারমাণবিক সংস্থার কার্যালয় পরিদর্শনে গিয়ে এক রূঢ় ও রোমহর্ষক ঘোষণা দিয়েছেন। তার কথায় ছিল ভয়াল এক বার্তা, যা ট্রাম্প প্রশাসনের যুদ্ধদেহী মনোভাবের মুখে তেহরানের অটল শক্তির প্রমাণ।
আমাদের ভবন ধ্বংস করে আমাদের থামানো যাবে না। আমরা পুনর্নির্মাণ করব এবং আরও শক্তির সাথে। পেজেশকিয়ানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় এনেছে। পারমাণবিক জ্ঞান, যা ধ্বংস করা যায় না। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রধান অস্ত্র কেবল নির্মাণ নয়, বরং ইরানের বিজ্ঞানীদের মস্তিষ্ক ও জ্ঞান। তিনি দৃঢ়ভাবে বলেছেন, জ্ঞান আমাদের বিজ্ঞানীদের উপর নির্ভর করে। ভবন এবং কারখানা ধ্বংস করে আমরা পিছিয়ে থাকব না। আমরা পুনর্নির্মাণ করব এবং আমরা ধ্বংসপ্রাপ্ত স্থানগুলিকে আগের চেয়ে আরও শক্তিশালী করে গড়ে তুলব। এই ঘোষণা স্পষ্ট করে দেয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্রাংশ হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু যে প্রযুক্তিগত দক্ষতা ইরানের বিজ্ঞানীরা অর্জন করেছেন তা ধ্বংস করা অসম্ভব। ইরান বলছে, কিছু পারমাণবিক পদার্থ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকে, প্রযুক্তি অক্ষত থাকে। এটাই হলো ইরানের আসল শক্তি, যা কোনো বোমার আঘাতে নিঃশেষ হবে না। ট্রাম্পের ধ্বংস হুঙ্কারের জবাব। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। তার হুঁশিয়ারি ছিল, পুনর্নির্মাণের যে কোনো প্রচেষ্টা নতুন আক্রমণের আমন্ত্রণ জানাবে এবং তেহরানের যে কোনো নতুন পারমাণবিক কার্যকলাপ ধ্বংস করা হবে। ট্রাম্পের মতে, ওবামা আমলের পরমাণু চুক্তি ছিল ইসরায়েল এবং সকলের জন্য একটি বিপর্যয়। তিনি দাবি করেছেন, আমি আপনাকে বলছি, তারা একটি চুক্তি করতে চায়। আমি চুক্তি করি, আমি এতে ভালো, আমি সবসময় এতে ভালো ছিলাম। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি এই ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। তার বক্তব্য আরও কঠোর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে কোনো চাপ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। যুদ্ধের মাধ্যমে যা অর্জন করা যায় না, তা রাজনৈতিক উপায়ে অর্জন করা যায় না। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, ইরান পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত, তবে তা ওয়াশিংটনের অগ্রহণযোগ্য পূর্বশর্ত ছাড়া। তিনি হুঁশিয়ার করে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার জন্য নয়। যদি কেউ তাদের অস্ত্রের উপর হাত দেয়, তবে এটা বোকামি হবে। রোমহর্ষক মোড়, যুদ্ধের শেষ কোথায়? 12 দিনের আঞ্চলিক সংঘাত এবং নিষেধাজ্ঞা আরোপের পরেও ইরান তার অবস্থান থেকে এক চুলও সরেনি, বরং ধ্বংসস্তূপ থেকে নতুন করে উঠে আসার এই ঘোষণা মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ অচলাবস্থার সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কাজ স্বাস্থ্য ও শক্তির চাহিদার উপর কেন্দ্রীভূত, অস্ত্রের উপর নয়। কিন্তু যে কোনো বিদেশি আক্রমণের দ্বারা তারা ভীত হবে না। ট্রাম্প যেখানে সামরিক শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্বপ্নকে ধ্বংস করার কথা বলছেন, সেখানে ইরান প্রযুক্তিগত জ্ঞান ও জাতীয় সংকল্পকে ঢাল বানিয়ে বৃহত্তর শক্তির সাথে পুনর্নির্মাণের শপথ নিচ্ছে। বিশ্বের পারমাণবিক মঞ্চে ফের বাজছে এক বিপজ্জনক অ্যালার্ম। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর প্রধানের মন্তব্য আন্তর্জাতিক মহলে এক নজিরবিহীন বিভ্রান্তি এবং গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের সঙ্গে আলোচনার মাঝে ইরানের এই ধাক্কা যেন এক নতুন ভূ রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। IAEA প্রধানের ভয়ঙ্কর সতর্কতা। IAEA প্রধান রাফায়েল গ্রোসি গত 6 নভেম্বর ফ্রান্স 24 এর সাথে এক সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তা রীতিমতো শিহরণ জাগানো। গ্রোসি নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একের পর এক হামলায়, বিশেষত জুন থেকে নাতানজ, ইস্পাহান ও ফোর্ডের ওপর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও পারমাণবিক বোমা তৈরির জ্ঞান এবং উপকরণ ধরে রেখেছে। ইরানের হাতে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত ক্ষমতা। বিশেষজ্ঞরা অনুমান করছেন, IAEA প্রধানের ইঙ্গিত অনুযায়ী অস্ত্র তৈরি করতে তেহরানের 1 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। জুন মাসের 12 দিনের যুদ্ধ এর পর অনেকে ভেবেছিল, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর হামলায় ইরানের পারমাণবিক স্বপ্ন হয়তো শেষ। কিন্তু গ্রোসির বক্তব্য দিচ্ছে এক শক্তিশালী টুইস্ট। হামলার পরেও ইরান পারমাণবিক পদার্থ অন্য কোথাও সরায়নি, বরং তাদের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পারমাণবিক কেন্দ্রগুলি পুনর্নির্মাণের ইঙ্গিত দিচ্ছেন। আরাকচির সতর্কবাণী, পারমাণবিক পদার্থ এখন ইরানে রয়ে গেছে এবং অন্য কোথাও স্থানান্তরিত হচ্ছে না। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, নিষেধাজ্ঞা এবং সামরিক চাপেও ইরান নিজেদের শক্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে অনড়। তারা আলোচনায় বসতে রাজি, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সীমাবদ্ধতা মানতে নারাজ। মোসাদ এজেন্ট বনাম আন্তর্জাতিক নজরদারি।
জুনে IAEA এর রিপোর্টে ঘোষণা করা হয়েছিল যে ইরান অপ্রসারণ বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং অবিষয়বস্তুহীন পারমাণবিক পদার্থের উপস্থিতি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। এই রিপোর্টের পরেই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়। এই ঘটনার পর ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমগুলি গ্রোসিকে মোসাদের এজেন্ট বলে অভিহিত করে তার মৃত্যুদণ্ড দাবি করে। এটি আন্তর্জাতিক সম্পর্কের এক চরম উত্তেজনাপূর্ণ চিত্র তুলে ধরে। সেপ্টেম্বরে ইরানের কিছু কর্মকর্তা তেহরানের কাছে একটি পারমাণবিক বোমা তৈরি শুরু করার জন্য প্রকাশ্যে অনুরোধ জানায়। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। অন্যদিকে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমে মোহজারানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও গাজায় 2000 তুর্কি সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। নেতানিয়াহুর আপত্তি উপেক্ষা করে কি ট্রাম্প তুর্কি বাহিনী মোতায়েনের অনুমতি দেবেন? তুরস্ক নিহত এক ইসরায়েলি কর্মকর্তার মরদেহ ফিরিয়ে দিয়েছে এবং এখন রাফা সীমান্ত দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চায়। তুরস্ক সরকার শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে গাজায় সৈন্য পাঠানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করছে। এই মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনাও চলছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল প্রকাশ্যে এই পরিকল্পনার বিরোধিতা করলেও অন্তত 2000 তুর্কি সৈন্য মিশনে অংশ নেবে। তুরস্কের এই ব্রিগেডটি দেশের বিভিন্ন সেনা ইউনিট থেকে সদস্য সংগ্রহ করছে। এই সৈন্যদের শান্তিরক্ষা মিশন ও সংঘাতপূর্ণ এলাকায় কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এই বাহিনী কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনায় তুরস্ককে প্রধান ভূমিকা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তুরস্ক হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার বড় একটি অংশের দায়িত্ব নেবে। ইসরায়েল তুর্কি বাহিনীর অংশগ্রহণের তীব্র বিরোধিতা করছে এবং পুরো পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওয়াশিংটন এখনও ISF বা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে তুর্কি সেনা পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েলি মুখপাত্র শোস বেড্রোসিয়ান বলেছেন, গাজায় কোনো তুর্কি সেনা মোতায়েন করা হবে না। আঙ্কারা বিশ্বাস করে, ইসরায়েল জাতিসংঘের অধীনে ন্যাটো মিত্রের উপস্থিতি মেনে নিতে চাইছে না। তুরস্ক গাজার যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ও মানবিক পুনর্গঠনে সরাসরি ভূমিকা নিতে চায়। তীব্র আলোচনার পর তুরস্ক ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের মরদেহ ফেরত আনতে সাহায্য করেছিল। তুর্কি কর্মকর্তারা বলেছেন, আল কাসাম ব্রিগেডের এই পদক্ষেপ হামাসের যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারের প্রমাণ। প্রায় 1000 তুর্কি সেনা ইতিমধ্যেই গাজা মিশনের জন্য স্বেচ্ছায় নাম লিখিয়েছে। জাতিসংঘ ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনার পর এই মিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে না বলে ধারণা করা হচ্ছে। আমিরাতের প্রেসিডেন্টের এক কূটনৈতিক উপদেষ্টা বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পষ্ট কাঠামোর অভাবে। এই বহুজাতিক মিশনের লক্ষ্য হল গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা। এছাড়া মিশরের সঙ্গে গাজার সীমান্ত সুরক্ষিত রাখা এবং মানবিক সহায়তার করিডোরগুলো রক্ষা করাও এর উদ্দেশ্য। গাজায় যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে, যেখানে মিশর, কাতার ও তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। ওয়াশিংটন 2 বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তৈরি করেছে। ট্রাম্প চান আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী হামাসের নিয়ন্ত্রণাধীন গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করুক। এই বাহিনী গাজার সীমান্ত সুরক্ষিত রাখবে এবং নবগঠিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করবে।